ভরতপুর গ্রামে নন্দু আর মীরা বাড়িতে বসে নিজের দাদুর অপেক্ষায় ছিল। নন্দুর দাদু শহর থেকে আসছিলেন, সেই কারণে নন্দু আর মীরা খুবই খুশি ছিল। মাম্মি, কটার সময় আসবে দাদু? তুমি বলো না, সকাল থেকে অপেক্ষা করে করে ক্লান্ত হয়ে পড়েছি। হ্যাঁ মা, আমরা তো ক্লান্ত হয়ে উঠেছি। দাদু আসলে অনেকগুলো চকলেট আর খেলনা আসবে। আমার জন্য ভালো ভালো জামা কাপড় আর খেলনাও নিয়ে আসবে, তাই না পুতুল? আরে হ্যাঁ হ্যাঁ, একটু সবর করো। দাদু আসলে ওনাকে জিজ্ঞাসা করো এনেছে কিনা। এইসব কথাবার্তা চলছিলই, তক্ষুনি দাদুর আওয়াজ সবাই শুনতে পারে। খোকারা, এই দেখো আমি এসে গেছি। দাদু, তুমি আসতে অনেক দেরি করে ফেলেছো, কখন থেকে অপেক্ষা করছিলাম। আরে খোকারা, একটু বাসটা লেট করেছে তো, সেই জন্য লেট হলো, নাহলে তাড়াতাড়ি আসতুম। দাদু নিজের সাথে নন্দু আর মীরাকে নিজের বন্ধু জমিদার হরিরামের বাড়িতে নিয়ে যায়। ওখানে দেখতে পায় যে উনি একজন কৃষককে বকছিলেন। শোনো ভাই, তোমাকে বলেছিলাম যে 3 মাস পরে ধার নেওয়া পয়সা দিয়ে দিও, কিন্তু তুমি তো দাওনি। তোমার জমি কেড়ে নেওয়া ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। মালিক, আপনি আমার সাথে জমিটা কেড়ে নেবেন না, আমি পয়সা দিয়ে দেবো আপনাকে। আরে আরে, আমি জানি যে তুমি আমার পয়সা ফেরত দিতে পারবে না, তাই কথা বলার কোনো লাভ নেই, এখান থেকে বিদায় হও। কৃষকের এই অবস্থা দেখে দাদু বলে ওঠেন, আরে হরিরাম, আরে ওর কাছে পয়সা নেই, তাই এরকম করিস না তুই। আরে ও বেচারা গরিব কৃষক মানুষ, ওকে কয়েকদিন সময় দিয়ে দে, ও পয়সা দিয়ে দেবে তোকে। এই তুই এই গ্রামের কৃষকদের জানিস না, বুঝলি? ওদের এইরকম নাটক চলতেই থাকে সব সময়। জমিদারের কাছ থেকে পয়সা নাও আর বলে দাও পয়সা নেই। এই তুই চলে যা ভাই, কোনো কিছু হবে না। আরে হরিরাম, কিন্তু এটা ঠিক নয়, তাই না ভাই? এই তুই আমাকে শেখাস না তো যে কোনটা সঠিক আর কোনটা ভুল। শহর থেকে এসেছিস তো, এখানে 4 দিন আনন্দ করে থাক, ফ্রেশ হাওয়া টাওয়া নে আর বেরিয়ে যা। আমি এখানে সমাজ সেবা করতে বসে নেই, আমি পয়সা রোজগার করতে চাই। দাদু হরিরামের কথায় কষ্ট তো পান, কিন্তু দাদু কিছুই বলেন না আর ওখান থেকে চলে যান। দ্বিতীয় দিন দাদু নিজের নাতি আর নাতনির সাথে বাইরে ঘুরতে বেরোন। তখন উনি একজন বয়স্ক ভিখারিকে দেখেন। এই যে দাদা, কিছু খাবার দিন আমাকে, খুব খিদে পেয়েছে। আগে 1 মিনিট দাঁড়ান, আমি আপনাকে একটা বিশাল বড় পেয়ারা দিচ্ছি। কই দেখি থলি, একটা বড় মতন পেয়ারা বের করে নিয়ে এসো তো। দাদু নিজের ব্যাগে হাত দেন আর তার মধ্যে থেকে একটা বড় পেয়ারা বার করেন। এই নাও পেয়ারা। অসংখ্য ধন্যবাদ, ঈশ্বর আপনাকে মঙ্গল করুক। সেই বয়স্ক ভিখিরি পেয়ারা খায় আর আশীর্বাদ দিয়ে এগিয়ে যায়। দাদু, এই থলিটা তো একদম খালি, তাহলে ওর ভেতর থেকে পেয়ারা কি করে বেরোলো? বাবা, এই যে থলিটা রয়েছে না, এটা হলো জাদুর থলি। এর মধ্যে যেটা লাগবে আমাদের সেটাই বের করতে পারবো আমরা। তবে হ্যাঁ, একটা কথা মনে রেখো, আমরা শুধু তাদের কাজই করতে পারবো যাদের সত্যি তার জিনিসের দরকার রয়েছে। সত্যি দাদু, এটা তো দারুণ ব্যাপার। কিন্তু দাদু, এই জাদুর থলিটা তুমি কি করে পেলে? খোকা, অনেক বছর আগে আমি যখন শহরে আসা একজন সিদ্ধ পুরুষের বড় মনোযোগ দিয়ে সেবা করেছিলাম, তখন উনি আমাকে এই থলিটা খুশি হয়ে দিয়েছিলেন। জাদুই ব্যাগ দেখে বাচ্চারা খুব খুশি হলো, কিন্তু তাদের মনে জিজ্ঞাসা জাগে যে তারাও সেই ব্যাগ দিয়ে লোকেদের সাহায্য করবে। দিদি, আচ্ছা আমরা ওই দাদু থলিটা নিয়ে নিই বরং, আর ওর থেকে অনেক বেশি চকলেট নিয়ে নিই আমরা, কি বলিস? না নন্দু, আমাদেরকে এইভাবে ব্যাগ নেওয়া উচিত না, নয়তো দাদু আমাদেরকে বকবে। আর মনে আছে দাদু কি বলেছিল? ব্যাগ দিয়ে শুধু সেই জিনিসই বেরোবে যার অন্যদের দরকার পড়বে, সেটা আমাদের লাভের জন্য নয়। আরে দিদি, দিয়ে দেবো, কিছু হবে না, তুই চ না দিদি, চ না। মীরা নন্দুর সাধ্য দিতে চাইছিল না, কিন্তু নন্দুর জেদের আগে মীরার একদম চলল না। নন্দু আর মীরা দাদুর রুমে ঢুকে চারদিকে দেখে, ব্যাগ তারা দেখতেই পায়। বাচ্চারা ব্যাগ চুরি করে নেয়। আরে চ না দিদি, এখানে কেউ নেই, নে থলি থেকে চকলেট বের করে দেখি না কি হয়। দেখ তো বেরোয় কিনা।
থলি আমাকে চকলেট দাও তো। নন্দু যখন ব্যাগে হাত দেয় তখন তার হাতে কিছুই ছিল না। দেখলি তো, কিচ্ছু নেই। দাদু বলেছিল যে নিজের লাভের জন্য কিচ্ছু পেতে পাবে না এই ব্যাগ থেকে, আর এতে আমরা শুধু দরকারি লোকেদেরই সাহায্য করতে পারবো। চল দাদুর রুমে গিয়ে এই ব্যাগটা রেখে দিয়ে আসি। আরে না দিদি, এই জাদু না দেখে আমি এটা রাখতে পারবো না। ঠিক আছে, একটা কাজ করি, কাল যখন দাদু সেই ভিখিরিকে পেয়ারা দিয়েছিল তার কাছে যাই। হ্যাঁ চলো চলো। দুজন ভাই বোন সেই ভিখিরির কাছে পৌঁছে যায়। বাবা, আমরা তোমার সাহায্য করতে চাই। আরে খোকা, তোমরা আমাদের জন্য কি করবে? বাবা, চেয়ে তো দেখো। ঠিক আছে খোকা, আমাকে তুমি মিষ্টি খাইয়ে দাও, খুব খিদে পেয়েছে। মীরা ব্যাগকে বলে, ব্যাগ, বাবার খিদে পেয়েছে, ওনাকে লাড্ডু খাইয়ে দাও। মীরা যেইমাত্র ব্যাগে হাত দেয় তখন তার মধ্যে থেকে লাড্ডুর বক্স বেরোয়। এই নাও বাবা, তুমি মিষ্টি খেতে চাও, লাড্ডু খাও। বয়স্ক লোক লাড্ডু খান আর বাচ্চাদেরকে অনেক আশীর্বাদ দেন। এই সমস্ত দৃশ্য দূর থেকে হরিরাম দেখছিল। আরে বাহ, তাহলে একনাথের কাছে সেই থলিটা রয়েছে যার ব্যাপার আমি এতদিন ধরে শুনে আসছি। এই থলিটা আমি যদি পেয়ে যাই তাহলে তো আমি রূপই পেয়ে যেতে পারবো। আমি শুধু এই দেশের কেন, পৃথিবীর সব থেকে বড় লোক হয়ে যাব। তবে সবার আগে ওই থলিটাকে আমার নিজের কবজায় করতে হবে। হরিরাম এগিয়ে যায়, নন্দু আর মীরাকে আওয়াজ দেন। এই যে নন্দু, মীরা। আরে হরিরাম দাদু, তুমি? শোনো খোকা, আমাদের বাড়ির কাছে এসে আবার কোথায় চলে যাচ্ছ? আসছিলে নাকি? না না, আমরা তো এই ভিখারিটাকে জাদু মীরা মাঝখানে আটকে দেয়। আসলে ব্যাগ, এইটা তো ফেটে গেছে, এটা সেলাই করতে নিয়ে এসেছিলাম। আরে নিজের হরিনাম দাদুর কাছে বাড়ির কাছে চলে এলো আর এইভাবে চলে যাচ্ছ? না না, এইভাবে যেতে দেবো না। চলো চলো, বাড়ি চলো। না না, আমাদের দেরি হয়ে যাবে। আরে 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 রে, একরামদের সাথে আমি কথা বলে নেব, ও মামির সাথে কথা বলে নেবে, চিন্তা করো না। হরিরামের কথা বলার পর নন্দু আর মীরা হরিরামের বাড়িতে যায়। হরিরামের স্ত্রী বাচ্চাদের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। খাবার খেয়ে বাচ্চারা হরিরামের বাড়িতেই ঘুমিয়ে পড়ে। শোনো গো, বাচ্চাগুলো তো শুয়ে পড়েছে। হ্যাঁ, এবার এই জাদু থলিটা আমি নিয়ে নিই এখন, ঠিক আছে? এর জন্যই তো সবকিছু করেছি আমি, তাই না? বাচ্চারা যখন বিকেলবেলা ঘুম থেকে ওঠে তখন তারা খুব বিরক্ত হয়। আরে নন্দু, মনে হয় বিকেল হয়ে গেছে, আমরা হয়তো এখানেই ঘুমিয়ে পড়েছিলাম। দিদি, তাড়াতাড়ি বাড়ি চ, নাহলে মা কিন্তু খুব বকবে রে। তক্ষুনি ওখানে হরিরাম আসে। আরে কেউ বকবে না। আরে বলে দিও হরিনাম দাদুর কাছে খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, এখন বাড়ি যাও তোমরা। হ্যাঁ দাদু, কিন্তু আমাদের সাথে যে ব্যাগ ছিল সেটা কোথায় গেল? থলি কই না তো, তোমাদের হাতে তো কোনো কিছু ছিল না, তোমরা এমনি এসছিলে, খাবার খেলে আর শুয়ে পড়লে। এখন তোমরা তাড়াতাড়ি বাড়ি যাও, নাহলে মা বকবে তো। হরিরাম নন্দু আর মীরাকে বাড়িতে পাঠিয়ে দেয়। দিদি, মা কি আমাদের মারবে নাকি বলতো? হ্যাঁ, ওনাকে তো বুঝিয়ে দেব যে আমরা হরিরাম কাকুর বাড়িতে ছিলাম, কিন্তু সেই জাদুই ব্যাগের ব্যাপারে দাদুকে কি বলবো? আমার মনে হয় হরিরাম কাকুর বাড়ি যাওয়ার পথেই কোথাও পড়ে গেছে হয়তো। দিদি, যদি আমরা সত্যি বলে দিই তাহলে মা নিশ্চয়ই মারবে আমাদেরকে। হ্যাঁ ঠিক বলেছিস, একটা কাজ করি, আমরা ব্যাগের ব্যাপারে কাউকে কিচ্ছু বলবো না, বুঝলি? আচ্ছা দিদি, বুঝতে পেরে গেছি, আমরা তাড়াতাড়ি বাড়ি যাই, চল। আবার অন্যদিকে হরিরাম ব্যাগ পেয়ে প্রচন্ড খুশি হলো। শোনো গিন্নি, আজ থেকে আমরা বড় লোক হয়ে যাবো, তাই না? অনেক বড় লোক হয়ে যাবো। শুধু এই একনাথের কাছে ওই থলিটা ছিল, কিন্তু নিজের জন্য কিচ্ছু কোনোদিন বানায়নি না, নিজেদের লোকজনকে মঙ্গল করেছে। এবার দেখো এর কামাল। এই শোন জাদুর থলি, আমাকে শিগগির অনেক বেশি সোনার কয়েন দিয়ে দে। এইটুকু বলে হরিরাম ব্যাগে হাত দেয়, তার হাতে কিছুই ছিল না। আরে এতে তো কিছুই বেরোলো না। মনে হচ্ছে থলি ঠিক করে শুনতে পাইনি, বুঝলে? এক মিনিট দাঁড়াও তো, আমি আরো একবার চেষ্টা করে দেখি। এই থলি, আমার অনেক বেশি সোনার কয়েন দে তো।
হরিরাম আবার ব্যাগে হাত দেয়, কিন্তু এইবারও তার হাত খালি ছিল। আরে কিছুই হলো না, মনে হয় এই ব্যাগটা জাদুই নয়। তুমিও না বাচ্চাদের চক্করে পড়ে একদম কি সব করো যে। যাও ফেলে এসো এটা। আরে তুমি কি পাগল হলে নাকি? আরে এটা জাদুর তো। যাও গিয়ে সিন্দুক থেকে সোনা রূপোর কয়নাগুলো নিয়ে এসো, যাও। হরিরামের কথায় স্ত্রী সেই সোনার আর রূপোর কয়েন নিয়ে আসে। এই জাদুর থলি, আমাদের এই কয়েনগুলোকে দ্বিগুণ করে দে তো। এইটুকু বলে হরিরাম তার সোনার আর রূপোর কয়েন ব্যাগে রেখে দেয়। সেই কয়েন গায়েব হয়ে যায়। হরিরাম এটা দেখে ভয় পেয়ে ওঠে। ঈশ্বর, এসব কি হলো? আমি তো শেষ হয়ে গেলাম। এই থলিটা আমার কয়েনগুলো খেয়ে ফেললো তো। আমরা তো বরবাদ হয়ে গেলাম গো। এই ব্যাগটা তো আমাদের সব কিছু নিয়ে নিল। একনাথ বাবুর বাড়িতে যাও, ওনাকে ব্যাগ দাও আর আমাদের কয়েন নিয়ে এসো। হরিরাম ওনার বাড়িতে যায়। এই যে হরিনাম, এসো। তোমার কথাই তো মনে করছিলাম আমি। আরে একনাথ, তোর এই থলি আমার সোনা রূপো সব খেয়ে ফেলেছে রে। আমার কয়েনগুলো ফেরত চাই আমি। আমি জানতাম যে এরকম কিছুই হবে। জানতে মানে? আরে বন্ধু, আমি তোমাকে উচিত শিক্ষা দিতে চেয়েছিলাম। তোমার এই ধনের লোভের জন্য গ্রামের লোকেদের উপরে তুমি অন্যায় করছিলে, তাই না? এটা ঠিক নয় বন্ধু। তোমার এই স্বভাব বছর বছর ধরে একই রকম রয়েছে দেখছি। তুমি যদি এইভাবেই জীবন কাটাতে থাকো, তাহলে তোমার আর অন্যের জীবন খুব কঠিন হয়ে দাঁড়াবে, তাই না? আমার নিজের বন্ধুকে সঠিক পথে নিয়ে আসার জন্য আমায় এসব করতে হলো তো। তার মানে তুই নিজে ওই বাচ্চাদের হাতে থলিটা দিয়ে পাঠিয়েছিলিস? হ্যাঁ, আমি মূর্খ নই রে, যে বাচ্চাদের হাতে জাদু থলিটা আমি দিয়ে দেবো, বুঝতে পারলি? ওরে বন্ধু, ওই থলির বিশেষত্ব তো এটাই যে যাদের প্রয়োজন রয়েছে তার জন্যই ব্যবহারের কাজে দেয়। যারা লোভী হয় তাদের জন্য নয়, বুঝেছিস? আর তুই লোভে এতটাই ডুবে গেছিস যে তুই সঠিক ভুলের ব্যাপারে ভুলেই যাচ্ছিস, তাই না? সেই জন্য এইভাবে জীবন কাটানো বন্ধ কর ভাই তুই। হরিরামের চোখে পশ্চাতাপ দেখা যাচ্ছিল। আমায় ক্ষমা করে দে ভাই, তুই ঠিকই বলেছিস। এই লোভ আমাকে এতটাই নিচে নামিয়ে দিয়েছে যে আমি গরিব লোকেদের কষ্ট পর্যন্ত দেখতে পাচ্ছিলাম না রে। কিন্তু তুই আমার চোখ এখন খুলে দিয়েছিস। আমি এখন গ্রামের লোকেদেরকে অবশ্যই সাহায্য করব। আমি তো শুধু এটাই শুনতে চাইছিলাম ভাই, তুই তোর কয়েন আবার ফিরে পেয়ে যাবি। হে জাদুর থলি, এখন হরিনামের নিজের ভুল বুঝতে পেরেছে রে। ওকে ওর সোনার কয়েন আর রূপের কয়েন ওকে ফিরিয়ে দে রে। দাদু ব্যাগের ভেতরে হাত ঢোকায় আর তার মধ্যে থেকে সেই কয়েনগুলো বেরিয়ে আসে আর উনি সেটা হরিরামকে দিয়ে দেন। ধন্যবাদ বন্ধু।